আমাদের সবার ভেতরেই তো একটা কাঠামো আছে, তাই না? যেটা ছাড়া আমরা স্রেফ একটা মাংসের দলা হয়ে থাকতাম। হুম। হ্যাঁ, আমি কঙ্কালের কথাই বলছি। কিন্তু আজকের আলোচনাটা কোনো শুকনো জীববিজ্ঞানের ক্লাস হবে না, একদমই না। ঠিক। আমাদের হাতে একটা দারুণ লেকচার নোট এসছে, যা মানবদেহকে একটা বলা যায় অসাধারণ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট হিসেবে তুলে ধরেছে। একদম। কঙ্কাল শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? একটা স্থির মৃত জিনিসের ছবি, তাই না? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু সত্যিটা হলো আমাদের ভেতরের এই কাঠামোটা একটা ব্যস্ত শহরের মতো। এখানে সারাক্ষণ ভাঙাগড়ার কাজ চলছে, নতুন জিনিস তৈরি হচ্ছে, পুরনো জিনিস রিসাইকেল হচ্ছে। ওয়াও, তার মানে এটা জীবন্ত। অবশ্যই। আজকের আলোচনায় আমরা এই জীবন্ত স্থাপত্যের পেছনের ডিজাইন আর কৌশলগুলোই খুঁজে বের করব। এটা শুধু হাড়গোনা নয়, বরং এর পেছনের কেন আর কিভাবেটা বোঝা। তাহলে চলুন এই অসাধারণ নকশার গভীরে যাওয়া যাক। আচ্ছা, প্রথম যে ব্যাপারটা আমাকে বেশ চমকে দিয়েছে সেটা হলো সংখ্যা। সংখ্যা। আমরা তো সবাই জানি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 206টা হাড় থাকে। কিন্তু আমি নোটগুলো থেকে জানলাম যে একটা শিশু নাকি প্রায় 300টা হাড় নিয়ে জন্মায়। হ্যাঁ। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এই অতিরিক্ত হাড়গুলো পরে যায় কোথায়? ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য। আর এর পেছনের কারণটা হলো প্রকৃতির ইঞ্জিনিয়ারিংয়ের এক দারুণ উদাহরণ। তাই নাকি? ভাবুন তো, একটা শিশু যখন হাঁটতে শেখে তখন সে কতবার পড়ে যায়। ওহ, অগণিতবার। ঠিক। যদি তাদের শরীর বড়দের মতো কয়েকটি মাত্র বড় আর শক্ত হাড় দিয়ে তৈরি হতো, তাহলে প্রত্যেকবার পড়ার সাথেই হাড় ভাঙার একটা ভয়ঙ্কর ঝুঁকি থাকত। আচ্ছা। তাই প্রকৃতি তাদের শরীরকে অনেকগুলো ছোট ছোট, নরম আর বলা যায় নমনীয় হাড় দিয়ে তৈরি করে দিয়েছে। এগুলো অনেকটা গাড়ির শক অ্যাবজর্বারের মতো কাজ করে, আঘাতের চাপটা পুরো শরীরে ছড়িয়ে দেয়। বাহ, তার মানে এটা একটা বিল্ট ইন সেফটি মেকানিজম। হ্যাঁ, যেন ট্রেনিংয়ের সময় অতিরিক্ত প্যাডিং পরে থাকার মতো। একদম ঠিক ধরেছেন। পরে যখন শিশুটির হাঁটাচলা স্থিতিশীল হয়ে আসে, শরীরটা বুঝতে পারে যে এখন আর এতগুলো শক অ্যাবজর্বারের দরকার নেই। এখন দরকার শক্তি আর স্থায়িত্ব। তখন এই ছোট ছোট হাড়গুলো ধীরে ধীরে একে অপরের সাথে জুড়ে গিয়ে বড় আর শক্তিশালী হাড় তৈরি করে। ও আচ্ছা। ৩০০ থেকে ২০৬-এ নেমে আসার এই যাত্রাটা আসলে দুর্বলতা থেকে শক্তিতে রূপান্তরের একটা প্রাকৃতিক প্রক্রিয়া। তার মানে আমাদের শরীরের বৃদ্ধি মানে শুধু হাড়ের আকার বড় হওয়া নয়, এর সংখ্যা আর গঠনও বদলে যায়। দারুণ তো। হ্যাঁ। আচ্ছা, এই 206টা হাড়ের বিন্যাসটাও তো বেশ জটিল। তবে আমি নোটগুলোতে একটা মজার প্যাটার্ন লক্ষ্য করেছি। আমাদের হাত আর পায়ের গঠনে অদ্ভুত একটা মিল আছে। হ্যাঁ, এটা একটা চমৎকার পর্যবেক্ষণ। দেখুন, আমাদের বাহুর ওপরের অংশে আছে একটা মাত্র লম্বা হাড়। হিউমেরাস। ঠিক। আর কনুয়ের নিচে আছে দুটো হাড়। ঠিক একই রকমভাবে আমাদের পায়ের ওপরের অংশে মানে উরুতে আছে একটা বড় হাড়। ফিমার। আর হাঁটুর নিচে সেখানেও দুটো হাড়। এই একের পর দুই ডিজাইনটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়। এর পেছনের ইঞ্জিনিয়ারিংটা কি? কেন এমনভাবে তৈরি? উপরের একটা মাত্র হাড় শক্তি আর ভার বহনের জন্য দারুণ কার্যকর। যেমন ধরুন ফিমার, ওটা আমাদের পুরো শরীরের ওজন বহন করে। আচ্ছা। আর নিচের দুটো হাড় একসাথে মিলে নমনীয়তা আর ঘোরানোর ক্ষমতা দেয়। যেমন আমরা আমাদের হাত বা পায়ের পাতা ঘোরাতে পারি। ঠিক ঠিক। শুধু একটা বড় হাড় থাকলে কিন্তু এটা সম্ভব হতো না। এই নকশাটা আসলে শক্তি আর নমনীয়তার একটা নিখুঁত ভারসাম্য তৈরি করে। মানে এখানে হাড়গুলোর নাম মনে রাখার চেয়ে এই ডিজাইন প্যাটার্নটা বোঝা অনেক বেশি ইন্টারেস্টিং, তাই না? একদম। আর এই ডিজাইনের বৈপরীত্যটাও তো চোখে পড়ার মতো। একদিকে আছে আমাদের শরীরের সবচেয়ে বড় আর শক্তিশালী হাড়, ফিমার। আর অন্যদিকে আছে কানের ভেতরে থাকা স্টেপিজ, যেটা কিনা একটা চালের দানার চেয়েও ছোট। ভাবা যায়। একটা কাঠামোতে এত বিশাল আর এত ক্ষুদ্র অংশের সহ অবস্থান, এটা ভাবাই যায় না। আর এই বৈপরীত্যই তো সিস্টেমটাকে এত কার্যকর বানিয়েছে। ফিমার আমাদের দৌড়াতে, লাফাতে সাহায্য করে। আর ওই ছোট্ট স্টেপিস, হ্যাঁ, ওটা কানের ভেতরে শব্দ তরঙ্গকে মস্তিষ্কে পৌঁছানোর জন্য এমন সূক্ষ্ম কম্পন তৈরি করে, যা ছাড়া আমরা শুনতেই পেতাম না। দুটোই তালে নিজ নিজ জায়গায় অপরিহার্য। তার মানে কঙ্কালের কাজ শুধু শরীরটাকে ধরে রাখা নয়, এই নোটগুলোয় এর আরও অনেক কাজের কথা বলা আছে। যেমন সুরক্ষা দেওয়া। হ্যাঁ, প্রোটেকশন। হ্যাঁ, এটা তো আমরা জানি, মাথার খুলি মস্তিষ্ককে বাঁচায়। কিন্তু পাঁজর বা বক্ষপিঞ্জরের ব্যাপারটা আরও আকর্ষণীয় মনে হলো আমার কাছে। ঠিক।
বক্ষপিঞ্জর আমাদের হৃৎপিণ্ড আর ফুসফুসের মতো নরম অঙ্গগুলোকে একটা খাঁচার মতো আগলে রাখে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম ডিজাইন আছে। কি রকম? আমাদের পায়ের হাড় যেমন প্রচণ্ড শক্ত আর ভঙ্গুর, পাঁজরের হাড় কিন্তু ততটা ভঙ্গুর নয়। এগুলো কিছুটা নমনীয় বা ফ্লেক্সিবল। এর কারণ কি? শক্ত হলে তো আরও ভালো সুরক্ষা দেওয়ার কথা, তাই না? এখানেই তো ডিজাইনের বুদ্ধিমত্তা। ভাবুন, আপনি বুকে একটা জোরে আঘাত পেলেন। আচ্ছা। পাঁজরের হাড় যদি একেবারে কাছের মতো শক্ত হতো, তাহলে সামান্য আঘাতেই হয়তো সেটা ভেঙে যেত। হ্যাঁ, আর এর সূচালো অংশটা আপনার ফুসফুস বা হৃৎপিণ্ডকে এফোরোফোর করে দিত। সর্বনাশ। কিন্তু এর নমনীয়তার কারণে পাঁজর কিছুটা বেঁকে গিয়ে আঘাতের শক্তিটা শুষে নিতে পারে। এটা শরীরকে বাইরের আঘাত থেকে বাঁচানোর জন্য একটা ইন্টেলিজেন্ট আর্মার আর কি। ওয়াও, এটা তো কখনো এভাবে ভাবিনি। আচ্ছা, সুরক্ষা আর কাঠামো দেওয়া ছাড়াও তো আরও কাজ আছে। আমি নোটগুলোতে পড়ে হতবাক হয়ে গিয়েছি যে হাড় নাকি রক্ত তৈরি করে। হ্যাঁ, আমার তো ধারণা ছিল হাড় একটা নিষ্প্রাণ বস্তু, কিন্তু এটা রক্ত তৈরি করে কিভাবে? এটাই সম্ভবত কঙ্কালতন্ত্রের সবচেয়ে বিস্ময়কর আর কম জানা একটা দিক। হাড় কোনো নিষ্প্রাং কাঠামো নয়, বরং এটা একটা জীবন্ত কারখানা। বড় হাড়গুলোর ভেতরে এক ধরনের নরম স্পঞ্জের মতো টিস্যু থাকে, যাকে বলে অস্থিমজ্জা। বোন ম্যারো, শুনেছি। এই মজ্জাই হলো আমাদের রক্ত তৈরির কারখানা। প্রতিদিন কোটি কোটি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা এখানেই তৈরি হয়। নরে, আমাদের রক্ত সঞ্চালন ব্যবস্থা পুরোপুরি হাড়ের ওপর নির্ভরশীল। এটা তো পুরো ধারণাই পাল্টে দেয়। একদম। তার মানে কঙ্কাল শুধু মেকানিক্যাল সাপোর্ট নয়, এটা আমাদের শরীরের একটা বায়োলজিক্যাল ইঞ্জিনও বটে। একদম। এছাড়াও এটি আমাদের শরীরের জন্য একটা খনিজ পদার্থের ভাণ্ডার হিসেবেও কাজ করে। ও আচ্ছা। ক্যালসিয়াম, ফসফরাসের মতো জরুরি খনিজগুলো এখানে জমা থাকে। যখন শরীরে এগুলোর প্রয়োজন হয়, তখন হাড় থেকেই তা রক্তে সরবরাহ করা হয়। তার মানে কঙ্কাল একই সাথে আমাদের কাঠামো, বর্ম, কারখানা এবং ব্যাংক। ঠিক বলেছেন, একটা কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, এই যে এতগুলো হাড়, এত ভিন্ন ভিন্ন কাজ, এগুলো তো আর বাতাসে ভেসে থাকে না। নিশ্চয়ই দারুণ কোনো উপায় একে অপরের সাথে জোড়া লাগানো। অবশ্যই। এই সংযোগের বিষয়টা কিভাবে কাজ করে? হ্যাঁ, এখানেই তো তরুণাস্থি বা কার্টিলেজের মতো জিনিসগুলো আসে, তাই না? ঠিক ধরেছেন। দুটো শক্ত হাড় যদি সরাসরি একে অপরের সাথে ঘষা খেত, তাহলে তো কয়েকদিনের মধ্যেই আমরা অচল হয়ে যেতাম। ভাবাই যায় না। তাই প্রতিটি সংযোগস্থলে জয়েন্টে হাড়ের মাথাগুলো তরুণাস্থির নামের একটা মসৃণ আর পিচ্ছিল আবরণে ঢাকা থাকে। ওটা একটা কভারিংয়ের মতো? হ্যাঁ, অনেকটা দুটো কাঁচের টুকরোর মধ্যে গ্রিজ লাগিয়ে দেওয়ার মতো। এটি ঘর্ষণ কমায় আর হাঁটা চলা বা নড়াচড়ার সময় যে চাপ তৈরি হয় তা থেকে হাড়কে বাঁচায়। আচ্ছা। বয়স বাড়লে যখন এই তরুণাস্থি ক্ষয় হতে থাকে, তখনই তো জয়েন্টে ব্যথা বা খটখট শব্দের মতো সমস্যাগুলো শুরু হয়। বুঝেছি। আর এই জয়েন্টগুলো তো সব একরকম নয়। যেমন আমাদের কাঁধের জয়েন্ট প্রায় 360 ডিগ্রি ঘুরতে পারে, কিন্তু কনুইয়ের জয়েন্ট শুধু একদিকেই ভাঁজ হয়। হ্যাঁ, কারণ এদের ডিজাইন ভিন্ন ভিন্ন কাজের জন্য করা হয়েছে। কাঁধেরটা হলো বল ও কটর বা বল অ্যান্ড সকেট জয়েন্ট। বল অ্যান্ড সকেট। এখানে একটা হাড়ের মাথা বলের মতো গোল আর অন্য হাড়ের শেষটা বাটির মতো। তাই এরা সব দিকে ঘুরতে পারে, যা আমাদের হাত দিয়ে বিভিন্ন কাজ করার জন্য জরুরি। ঠিক। অন্যদিকে কনুই বা হাঁটুর জয়েন্ট হল কবজা বা হিঞ্জ জয়েন্টের মতো, যা দরজার কবজার মতো শুধু একদিকে খোলে আর বন্ধ হয়। আচ্ছা, এটা তাহলে স্থায়িত্ব দেয়। একদম। এটা দৌড়ানো বা কিছু তোলার মতো কাজের জন্য স্থায়িত্ব দেয়। প্রত্যেকটা জয়েন্টের গঠন তার কাজের সাথে নিখুঁতভাবে খাপ খাওয়ানো। বেশ। হাড়গুলো তরুণাস্থির মাধ্যমে মসৃণভাবে নড়াচড়া করে, কিন্তু দুটো হাড়কে একসাথে বেঁধে রাখে কি? না হলে তো জয়েন্টগুলো খুলে যেত। এই কাজটা করে লিগামেন্ট। লিগামেন্ট হলো খুব শক্তিশালী কিন্তু নমনীয় কিছু ব্যান্ডের মতো, যা একটা হাড়কে আরেকটা হাড়ের সাথে শক্ত করে বেঁধে রাখে। এটাকে আপনি দুটো বাঁশকে দড়ি দিয়ে বাঁধার মতো ভাবতে পারেন। এই দড়িগুলোই হলো লিগামেন্ট। এগুলো জয়েন্টকে স্থিতিশীল রাখে। তাহলে টেন্ডন কি? লিগামেন্ট আর টেন্ডন এই দুটো নিয়ে সবসময় একটা বিভ্রান্তি তৈরি হয়। বিভ্রান্তিটা খুব স্বাভাবিক। এদের কাজটা বোঝার জন্য একটা সহজ উপমা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা। ভাবুন, আপনার পেশি হলো গাড়ির ইঞ্জিন, যা শক্তি তৈরি করে, আর হাড় হলো চাকা, যা শরীরকে এগিয়ে নিয়ে যায়।
ইঞ্জিন আর চাকা, ঠিক আছে। এখন ইঞ্জিন আর চাকার মধ্যে তো একটা সংযোগ লাগবে, তাই না? হ্যাঁ। টেন্ডেন হলো সেই শক্ত মোটা দড়ির মতো যা ইঞ্জিনের মানে পেশির শক্তিকে চাকাতে মানে হাড়ে পৌঁছে দেয়। ও আচ্ছা, তার মানে টেন্ডেন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে। একদম। আর লিগামেন্ট একটা চাকার অংশকে মানে একটা হাড়কে অন্য চাকার অংশের সাথে মানে অন্য হাড়ের সাথে বেঁধে রাখে। দারুণ উপমা। পেশি হলো ইঞ্জিন, হাড় হলো চাকা, টেন্ডেন হলো সংযোগকারী দড়ি, আর লিগামেন্ট হলো চাকার অংশগুলোকে বেঁধে রাখার ব্যান্ড। এটা মনে থাকবে। তাহলে পুরো প্রক্রিয়াটা দাঁড়াচ্ছে, পেশি শক্তি তৈরি করে, টেন্ডেন সেই শক্তিকে হাড়ে পাঠায়, আর হাড়গুলো লিভারের মতো কাজ করে, নড়াচড়া তৈরি করে। একদম নিখুঁতভাবে বলেছেন। যেমন ধরুন আপনি আপনার হাতটা ভাঁজ করে বাইসেপ ফোলাচ্ছেন। এটা কিভাবে হচ্ছে? আপনার বাইসেপ পেশিটা সংকুচিত বা ছোট হচ্ছে। এই সংকোচনের ফলে টেন্ডনটা আপনার বাহুর নিচের দিকের হাড়কে উপরের দিকে টেনে তুলছে আর হাতটা ভাঁজ হয়ে যাচ্ছে। ঠিক। মজার ব্যাপার হলো ঠিক একই সময়ে আপনার বাহুর পেছনের পেশি অর্থাৎ ট্রাইসেপ কিন্তু প্রসারিত বা রিল্যাক্সড অবস্থায় আছে। ও, তার মানে একটা পেশি কাজ করলে তার বিপরীত দিকের আরেকটা পেশিকে বিশ্রাম নিতে হয়? ঠিক তাই। আবার যখন আপনি হাতটা সোজা করবেন তখন ঠিক উল্টোটা ঘটবে। ট্রাইসেপ সংকুচিত হবে আর বাইসেপ প্রসারিত হবে। বাহ! এই যে একটা পেশির সংকোচন আর অন্যটার প্রসারণ, এই জোড়া কাজের ফলেই আমরা এত মসৃণ আর নিয়ন্ত্রিতভাবে নড়াচড়া করতে পারি। এটা একটা নিখুঁত সমন্বয়ের খেলা। পুরো প্রক্রিয়াটাই জীবন্ত পদার্থবিজ্ঞান আর কি। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা আসল ব্যাপারটা কি বুঝলাম? আমরা শুরু করেছিলাম 206টা হাড়ের একটা তালিকা দিয়ে, কিন্তু এখন মনে হচ্ছে কঙ্কাল আসলে শুধু একটা কাঠামো নয়, এটা একটা বুদ্ধিমান বর্ম যা পরিস্থিতি বুঝে নমনীয় বা শক্ত হতে পারে। ঠিক। এটা একটা সেলফ রিপেয়ারিং সিস্টেম, কারণ ভাঙা হাড় তো নিজে থেকেই জোড়া লেগে যায়। হ্যাঁ, অবশ্যই। এটা একটা জীবন্ত কারখানা যা আমাদের রক্ত তৈরি করে, আবার এটা আমাদের শরীরের খনিজ পদার্থের ব্যাংকও। একদম। এই জীববিজ্ঞানের আলোচনাটা আসলে আমাদের শরীরের ভেতরে লুকিয়ে থাকা এক অসাধারণ প্রকৌশলের গল্প। এটা আমাদের মনে করিয়ে দেয় যে শরীরটা কোনো স্থির বস্তু নয়, বরং একটা চলমান প্রক্রিয়া। এই লেকচার নোটে অস্টিওপোরোসিসের মতো রোগের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে হাড়গুলো দুর্বল আর ভঙ্গুর হয়ে যায়। এটা আমাদের দেখায় যে এই জীবন্ত কাঠামোটার যত্ন প্রয়োজন। ঠিক। এটি প্রতিনিয়ত নিজেকে ভাঙে আর নতুন করে গড়ে, যা আমাদের একটা নতুন চিন্তার খোরাক দেয়। আমরা তো বাইরে থেকে শরীরকে ফিট রাখার জন্য কত কিছুই করি, কিন্তু আমাদের শরীরের ভেতরে যেই অদৃশ্য নির্মাণ কাজটা সারাক্ষণ চলছে, তাকে সমর্থন করার জন্য আমরা কি যথেষ্ট করছি? এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের প্রতিদিনের খাবার, আমাদের কায়িক পরিশ্রম বা ব্যায়াম, এই সব কিছুই কিন্তু আমাদের ভেতরের এই কারখানার কাঁচামাল। ঠিক। আমরা যা করছি বা যা খাচ্ছি তা দিয়ে আমরা কি এই অসাধারণ কাঠামোটাকে আরও শক্তিশালী করে তুলছি, নাকি অজান্তেই একে দুর্বল করে ফেলছি? এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল।